দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দৌড়পাঠ। দৌড়পাঠ হচ্ছে এমন একটা আয়োজন যেখানে আমরা মূলত আপনাদের সামনে উপস্থাপন করে বিভিন্ন উদ্যোক্তাদের এবং কিভাবে আসলে স্বল্প পুঁজিতে দক্ষভাবে উদ্যোক্তা হওয়া যায়, এটি আসলে দৌড়পাঠের মূল বিষয়। এবং আজও তার ব্যতিক্রম নয়। দৌড়পাঠে কিন্তু এই সপ্তাহে আমরা বৈশাখী মেলার আয়োজন ঘিরে নানা কাজকর্ম দেখছি এবং কারুকার্য দেখছি, এবং আজও তার ব্যতিক্রম না। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে মাটির পাত্র পেইন্টিং। এবং এই বিষয়ে আসলে আর্ট করে দেখাবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চিত্রশিল্পী পপি টিকলি। পপি টিকলি, আপনাকে স্বাগত জানাচ্ছি দৌড়পাঠে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দৌড়পাঠ অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের টেলিভিশন সেটে তো দেখতে পাচ্ছেন। এছাড়াও পাশাপাশি আমাদের অনুষ্ঠানটি কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপভোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টেও। পপি টিকলি, আমরা আজকে দেখব মাটির পাত্রের পেইন্টিং। আপনার হাতের সামনে দুটো সরা রয়েছে দেখতে পাচ্ছি, এবং একটির মধ্যে আপনি কিছু কিছু পেইন্টিং করছেন। এই বিষয়টি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আজকে আমরা সরা পেইন্টিং করে দেখাবো, যেটা আমরা হোম ডেকোর হিসেবে ব্যবহার করতে পারি। এটা বাঙালির ঐতিহ্যের সাথে যায়। অনেক আগে থেকেই পটচিত্রটা খুব প্রচলিত ছিল, যে ঘর সাজানোর জন্য মাটির সরার পেছনে পটচিত্র করা হতো। তো তারই সেই ধারাবাহিকতা সাথে তাল রেখেই আজকের আমাদের থিম সরার উপর পেইন্টিং করব আমরা। তো আমি এখানে দুইটা সরা রেখেছি, একটাতে আমি একটু পেন্সিল দিয়ে স্কেচ করছিলাম। তো আসলে এই সরাসরি সরার উপরে আসলে পেইন্ট স্টার্ট করা যায় না, এটার জন্য আগের থেকেই কালারের একটা লেয়ার দিয়ে রাখতে হয়। তো যার জন্য আমি এখানে অলরেডি আরেকটা সরা রেখেছি, যেটাতে আমরা জাস্ট এক কালারের একটা রং দিয়ে সরাটাতে একটা প্রলেপ দিয়ে রেখেছি। সো এটাতে আমি বেসিকলি কাজ করব এখন। তো এখানে যেটা করব, আমি যেটা প্লাস্টিক পেইন্টের একটা কালার ইউজ করেছি, এবং এটা একটা বেস কালার দিয়েছি। পেইন্টই ব্যবহার করা যাবে নাকি অন্য কোনো ধরনের জল রং, তেল রং এগুলো ব্যবহার করা যাবে? এখানে একটা মজার ঘটনা আছে। আমি যখন ছোট ছিলাম, আমি সরা পেইন্টিং দেখে বাসায়, আমরা তো ছোটবেলায় পোস্টার কালার ইউজ করতাম, পানির সাথে মিশিয়ে পোস্টার কালার দিয়ে করছিলাম। তো যেটা হয়, পোস্টার কালারটা আসলে এখানে থাকে না, এটার জন্য প্লাস্টিক পেইন্টই লাগবে। প্লাস্টিক পেইন্টটা খুবই অ্যাভেলেবেল, যে কোনো দোকান থেকে প্লাস্টিক পেইন্টের সাদা রঙটা কিনে নেওয়া যায়, এবং ওইটার সাথে অ্যাক্রামিন কালার লিকুইড ইউজ করে বিভিন্ন রং তৈরি করা হয়, এবং সেই রংটাই আমরা এটাতে ইউজ করব। তা আমার মনে হয় আমরা স্টার্ট করতে পারি। আমরা প্রথমে একটা কালার কোডের উপরে আমরা পেন্সিল ড্রয়িং করে নিব, যেটাই আমরা করতে চাচ্ছি। তো দর্শকরা তাদের নিজের ইচ্ছা মতো ছবি এঁকে নিতে পারে। তো আমি আজকে যেটা করব, ছবি আঁকছি আমি আজকে এখানে দুইটা পাখির ছবি আঁকবো, একটু রিক্সা পেইন্টিং স্টাইলে, অনেকটা ফোক মোটিভে। আমি খুব ইজি ড্রয়িং করে দেখাচ্ছি, যেন আমাদের দর্শকরা চাইলে এই ছবিটাকেই কপি করতে পারে। এবং এটিতে প্রথমে একটি বেস কালার দেওয়া হয়েছে, যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো টোনের ইয়েলো একটি কালার। হ্যাঁ, হালকা ইয়েলো একটি কালার দেওয়া হয়েছে। এবং এই সরাগুলো আমরা দেখতে পাইছি বাসাতে, বিভিন্ন বাসাতে ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে দেয়ালে এগুলোকে টাঙিয়ে রাখা হয়, যেটা আসলে ঘরের সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করে। এছাড়াও গ্রাম অঞ্চলে আমার মনে হয় যে বাংলাদেশের বেশ কয়েকটি উপজেলাতে হিন্দু ধর্মাবলম্বীদের যে লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী পূজাতেও কিন্তু সরাতে সেই লক্ষ্মী দেবীর মূর্তি অঙ্কন করে সেটি আসলে পূজা করা হয়। সেটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং সৌন্দর্যবর্ধক একটি বিষয় হিসেবে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলায়। যেমনটি হতে পারে ঢাকা জেলা সহ নোয়াখালী, চিটাগাং, এইসব অঞ্চলগুলোতে কিন্তু এই সরা পেইন্টিংটি দেখা যায় প্রচুর পরিমাণে। হ্যাঁ, সরা পেইন্টিংটা যেটা হয়, যে একটা দেয়ালে, যদি আমি আধুনিকতার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে যে কোনো একটা দেয়ালে অনেক ধরনের সরা পেইন্টিং দিয়ে ওই দেয়ালটাকে কিন্তু অনেক চমৎকারভাবে ডেকোরেশন করা যায়। আর আমাদের গ্রামাঞ্চলে যেটা বললেন, যে এটা কিন্তু আমি শুরুতেও বলেছি যে এটা খুব আগে এই ধরনের প্রচলন ছিল, যে মাটির সরাতে কিন্তু এই ধরনের চিত্রকর্ম করা হতো, এবং এখনও অনেক গ্রামের দিকে অনেক এই প্রচলনটা আছে, যে সরাচিত্র করে সবাই সাজিয়ে রাখে। এটা একটা চমৎকার একটা বিষয়। এবং এইটা থেকে রিক্সা পেইন্টের মোটিফে যে কাজগুলো করা হয়, সেই ধরনের কোনো পেইন্টিং কি করা যেতে পারে কিনা? হ্যাঁ, এখানে রিক্সা পেইন্টিং এর স্টাইলে করা যায়,
এখানে চাইলে ফোক মোটিভে করা যায়, চাইলে এখানে নকশি কাঁথার যে বিষয়টা আছে ঠিক ওই স্টাইলটাকে ফলো করেও কিন্তু করা যায়। এবং গ্রামের দিকে কিন্তু একটু যেটা হয় যে গ্রামের দিকে যারা একদম খুব ভালোবেসে কাজ করে, মানে ছবি আঁকতে ভালোবাসে, ওরা কিন্তু এই গ্রামারগুলো নিয়ে চিন্তা ভাবনা না করেই কিন্তু নিজের মনের মাধুরী মিশিয়ে ওদের মনের কথাগুলোও কিন্তু এখানে প্রকাশ করে। অনেকে কিন্তু এখানে অনেক কিছু সরাচিত্রের উপরে অনেক অনেক মেসেজ লেখে, অনেক কিছু টাইপোগ্রাফি করে অনেকেই, সেটাও কিন্তু চমৎকার একটা বিষয়। এবং যদি যারা নতুন কাজ করতে চাইবেন বা আসলে যারা আপনার মতো এতটা হয়তো বা চিত্রাঙ্কনের ক্ষেত্রে দক্ষতা যাদের নেই, তারা আসলে কি কোনো সহজ কোনো ফুল টুল এঁকেও কি সরা পেইন্টিংটি করতে পারে কিনা? অবশ্যই, মানে আসলে ছবি আঁকার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এখানে কাউকে কোনো কিছু ধরা বাঁধা গ্রামার ধরিয়ে দেওয়ার কিছু নেই, কারণ ছবিটা কিন্তু সবসময় মনের ব্যাপার, সবাই মনের মাধুরী মিশিয়ে কিন্তু যে যার মতো করে আঁকতে পারে। তো এটাকে খুব কঠিন করে দেখারও কিছু নেই। যারা কখনোই ছবি আঁকেনি তারাও চাইলে চেষ্টা করে কিন্তু সরা পেইন্টিংটা করতে পারে। এবং এই আর্টটির পরেই হচ্ছে আপনি এটাতে রং করা শুরু করবেন, এবং এই রং শুকাতে আসলে কতক্ষণ সময় লাগে বা আসলে একজনের হাতে মোট কত সময় নিয়ে এই কাজটি শুরু করা উচিত? প্লাস্টিক পেইন্টটা ইউজ করার আরেকটা কারণ হচ্ছে প্লাস্টিক পেইন্ট কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়, তো যেটার জন্য আসলে কাজ করা, এটা খুব বেশি সময় লাগবে না। 10 মিনিটের মধ্যে কি এটা শুকিয়ে যাবে? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। এবং এই সরার পেইন্টিং এর ক্ষেত্রে এগুলো কি কিছুদিন পর পর রিটাচ করতে হয় কিনা, মানে এগুলো আসলে কতদিন পর্যন্ত এই রঙগুলো স্থায়ী হয়? এটা আসলে রিটাচ করার কোনো প্রয়োজন নেই, এই ছবিটা কিছুই হবে না। প্লাস্টিক পেইন্ট ইউজ করে যারা করবে, ছবিটা যেরকমভাবে করা হয়েছে শুরুতে ওরকমই থেকে যায়, তা আসলে রিটাচ করারও প্রয়োজন নেই। এটা দীর্ঘস্থায়ী একটা আর্টওয়ার্ক বলা যায়। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে আঁকছি যেন আমাদের দর্শকরা চাইলে আজকে বাসায় বসে এই ছবিটাকে তাদের মতো করে এঁকে নিতে পারে, সেজন্যই আসলে সহজভাবে শেখানো। এবং আমার মনে হয় দর্শকরা যারা আগ্রহী তারা ইতিমধ্যে একটা কাগজ কলম নিয়ে আসলে জিনিসটাকে চাইলে এঁকে রাখতে পারে, যেন পরবর্তীতে তারা এটাকে আবার পুনরায় একটা সরার উপরে করতে পারে। ছোটবেলায় আমার একটা শখ ছিল যে টেলিভিশনে এরকম শিক্ষণীয় অনেক ধরনের অনুষ্ঠান হতো, রান্নার বা ছবি আঁকার, তো আমি খুব আগ্রহ নিয়ে দেখতাম এবং সেই জিনিসটাকে আমি আবার বাসায় করার জন্য খুব চেষ্টা করতাম। বিশেষ করে ছোটদের ক্রাফটিংয়ের যেই জিনিসগুলো দেখানো হতো ছোটবেলায়, আমি খুব পছন্দ করতাম ওগুলো আবার বাসায় করার ক্ষেত্রে। তো এরপরে যে ডিজাইনগুলো আছে এগুলো আসলে আমি আঁকবো না, আমি রং দিয়ে সরাসরি করব, তো মোটামুটি একটু দাগ টাগ দিয়ে রাখি। আচ্ছা, এখন কি আমরা একদম রং করতে চলে যাব? প্রথমে কি রং আপনি ব্যবহার করছেন, কি কালারের রং আপনি ব্যবহার করছেন? আমি কালারটা যদি এটা তো সাধারণত খুব ব্রাইট, আমরা দেখতে পাই যে খুবই ব্রাইট কালারের হয়ে থাকে বা ব্রাইট কন্ট্রাস্টের হয়ে থাকে। হ্যাঁ, সেই কন্ট্রাস্ট কালারগুলোই আমি ইউজ করব। তো এখানে আমার কন্ট্রাস্ট কালার অলরেডি আমি বানিয়ে রেখেছি। ওই যে বলছিলাম যে হোয়াইট কালারের উপরে সাদার সাথে সাদা রঙের সাথে আমরা অন্যান্য কিছু অ্যাক্রামিন কালার লিকুইড ইউজ করে রং বানাই, তো আমি রঙগুলো বানিয়ে রেখেছি। এখান থেকে আমি, যেহেতু আমাদের বেসটা ইয়েলো কালার, তো আমি যেটা করব ইয়েলোর সাথে কন্ট্রাস্ট হয় বা ইয়েলো কালারের উপর যে রঙগুলো ফুটে, নীল রং বা সবুজ রং, হ্যাঁ নীল কালারগুলো, লাল রং, এই ধরনের কাজগুলোকে আমি যেটা বলবো যে আমাদের দর্শকদের জন্য যে এই ধরনের ছবিগুলো কিন্তু আসলে ভালো লাগার জন্য ডেকোরেটিভ আইটেম, সো একটু কালারফুল হলে কিন্তু ভালো লাগে। তো যেটা করব আমিও এখানে সেই ব্যাপারটাই মানে মাথায় রেখে কাজ করব, একটু রঙিনভাবে করার চেষ্টা করব। তো রঙিন বা কালারফুল এই ধারণাটা কিন্তু সবার আগে আসে যেটা হয় যে আমরা
লাল রংটাকে অনেক বেশি প্রেফার করি। আর লাল রঙের প্রতি কিন্তু মানুষের ফ্যাসিনেশন রয়েছে এবং লাল রংটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট করে, চোখকে খুব বেশি অ্যাট্রাক্ট করে। তো আমরা ফুলগুলোকে লাল রং করতে পারি। বর্তমানে কিন্তু আমাদের দেশে যে প্রচলিত রিক্সা পেইন্টিং স্টাইলটা কিন্তু অনেক বেশি প্রচলিত। নতুন একটা ট্রেন্ড কিন্তু রিক্সা পেইন্টিং স্টাইলটা, অনেক শোপিসের উপরে করা হয়, অনেক সময় ফার্নিচারের উপর রিক্সা পেইন্টিং স্টাইলে কিন্তু পেইন্ট করা হয়। আর রিক্সা পেইন্টিং স্টাইলটা কিন্তু একদমই আমাদের বাঙালিদের, বাংলাদেশের। একদমই। রিক্সার পেছনে যে চিত্রগুলো আঁকা থাকে সেই চিত্রগুলো আসলে আমাদের বাংলাদেশের যে পূর্বাবস্থা থেকে একদম বর্তমান অবস্থা পর্যন্ত সব কিছু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং বর্তমান সময়ে আমি বেশ কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটি রিক্সা পেইন্টিংয়ের চিত্র দেখলাম, যেটিতে আসলে রিক্সার পেছনে ফুটে উঠেছে আমাদের যে জুলাইয়ের আন্দোলন হয়ে গেল সেই আন্দোলনের একটি চিত্র কিন্তু রিক্সা পেইন্টিংয়ের মোটিফে সেখানে করা হয়েছে এবং আসলে দেখতে কিন্তু ভীষণ দারুণ লাগছিল। হ্যাঁ, রিক্সা পেইন্টিংগুলো কিন্তু আসলেই অসাধারণ। এটা তো আসলে রিক্সা আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, কিন্তু অন্য দেশ থেকে যখন কেউ আসে বাংলাদেশে, ওরা কিন্তু মানে খুবই অবাক চোখে তাকিয়ে থাকে যে এত সুন্দর করে একটা একটা রিক্সার পিছনে যে পেইন্ট করা হয়, এটা কিন্তু আসলেই অনেক মুগ্ধ হবার মতো একটা বিষয়। তো আমি অলরেডি আমাদের যে পাখিগুলো করেছিলাম, পাখিগুলোতে আমি রং করছি। এটা অনেকটা ময়ূর বলা যায়, তো ময়ূরটাকে আমরা একটু ফোক প্যাটার্নে একটু চেঞ্জ করে ময়ূরটাকে আমরা এঁকেছি সহজ করে দেওয়ার জন্য। আচ্ছা, যে কোনো ধরনের ছবি যখন একটা মোটিভে ফেলা হয়, বিশেষ করে যদি ফোক প্যাটার্নে আমরা নিয়ে আসি ড্রয়িংটাকে, তখন কিন্তু ড্রয়িংটা অনেক সহজে মানুষকে বোঝানো যায় যে হ্যাঁ, এটা এই প্রাণীটার ফর্ম বা এই বস্তুটাকে আমরা আসলে করছি। কিন্তু ড্রয়িং করাটা খুব ইজি একটা বিষয়ে পরিণত হয় তখন। এবং এটি রং করবার পরে এটি তো শুকিয়ে দিলে মোটামুটি যে সরার উপর পেইন্টিং, সেটি আসলে মাটির পাত্রে পেইন্টিং বা সরার উপর পেইন্টিং যেটি, সেটি কিন্তু মোটামুটি রেডি বলা যায়। হ্যাঁ, এটা রেডি হয়ে যাবে এবং যে কেউ চাইলে তার ঘরের যে কোনো অংশে এই সরাটাকে সুন্দর করে ডেকোরেট করতে পারবে। তবে সরা চিত্রের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বেশ কয়েকটা সরা যদি একসাথে পেইন্ট করা হয় এবং একটা জায়গায় ডেকোরেটিভ ওয়েতে রাখা হয়, তখন কিন্তু এটাকে অনেক সুন্দর লাগে। আমি দেখছিলাম এরকম কিছু অনলাইন পেজও আছে যেখানে সরা পেইন্টিং কিন্তু সেল করা হয়। তো যে কেউ চাইলে কিন্তু এটাকে যদি চিন্তা করে যে আমি অ্যাজ আ প্রফেশন এটাকে নিব, এবং আমাদের দর্শকরা যদি চিন্তা করে যে আজকে আমি পেইন্টিংটা শিখলাম, আমি একটু প্র্যাকটিস করে দেখি, এটা কিন্তু করতে পারবে। কারণ সরা পেইন্টিং কিন্তু অনেক বেশি সেল হবার মতো একটা প্রোডাক্ট। আমার মনে হয় আড়ং-এ অলরেডি সরা পেইন্ট করে সেল করা হয়। আড়ং-এ এটি দেখা যাচ্ছে যে সরা পেইন্টিং করে বিক্রি করা হচ্ছে এবং এটি কিন্তু ব্যাপক চাহিদা, ক্রেতারা হুমড়ি খেয়ে কিনছে। আমাদের দেশে যখন দেশের বাইরে থেকে যারা আসে, তারা কিন্তু এই ফোক আর্টের উপরে খুব অ্যাট্রাক্টেড হয়।
কারণ প্রচলিত অন্য ধারাগুলো যেটা থাকে, মডার্ন আর্ট হোক বা অন্যান্য যে কোনো রিয়েলিস্টিক পেইন্টিংও হোক, এটা কিন্তু সারা বিশ্বে প্রচলিত। আর আমরা যখন ফোক প্যাটার্নে বা রিক্সা পেইন্টিংয়ের স্টাইলে কোনো কিছু করি রঙিন করে, এটা কিন্তু একদমই আমাদের বাংলাদেশের নিজস্ব একটা চিত্র। যেমন পহেলা বৈশাখের সময় আমরা যেভাবে বৈশাখী শোভাযাত্রায় র্যালি হয়, সেখানে যেই স্টাইলটাতে পেইন্টিং করা হয়, এটা কিন্তু দেশের বাইরের কোনো কিছু নয়, এটা কারো কাছ থেকে অ্যাডপ্ট করা কোনো আর্ট বা ওই ধরনের কোনো কিছু নয়, এটা কিন্তু একদমই আমাদের নিজস্ব ঐতিহ্য। রঙের ক্ষেত্রে চোখে ভালো লাগার মতো বা একটু যারা একটু রঙিন জিনিস পছন্দ করেন তাদের জন্য মানে একটু কন্ট্রাস্ট কালারগুলোই ইউজ করা হচ্ছে। এখানে কি সবুজ রং বা নীল রং দেওয়া যেতে পারতো? এখানে সবুজটা আমরা যেহেতু পাতার মধ্যে দিচ্ছি, তো এখানে আমি সবুজটার ইউজ করছি না। হ্যাঁ, চাইলে দেয়া যেতে পারে। এখানে আসলে কোনো মানে কোনো ধরা বাঁধা কোনো রুলস নাই যে দেয়া যাবেই না, এরকম না ব্যাপারটা। আমি লেজের অংশটাতে একটু ব্লু কালার ইউজ করছি। আচ্ছা, দর্শকরা চাইলে তাদের পছন্দের অন্য যে কোনো কালার ইউজ করতে পারে। আমি লেজের কিছু অংশ এদিকটাতে নিয়ে আসতে পারি। এবং এই রঙের প্রক্রিয়াটি চলতে থাকুক, আমরা এর মধ্যে একটি বিরতি থেকে ঘুরে আসব। দর্শক, দূরপাঠে আমরা দেখছি মাটির পাত্রের পেইন্টিং এবং আমাদের আসলে রঙের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান। এই রং হতে হতে আমরা একটি বিরতি থেকে ঘুরে আসবো। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। পপেটি কি আমরা মাটির পাত্রে পেইন্টিং দেখছিলাম, আপনার পেইন্টিং তো অনেকটাই হয়ে গিয়েছে, এবার আসলে কি করবেন? আমাদের পেইন্টিংটা আসলে এখনো অনেক কাজই বাকি আছে, কারণ আমি শুধু কালারগুলো ফিল আপ করেছি। তো এর উপরে আমি আসলে ডিটেলিং ওয়ার্ক করব। তো বিরতির সময় আমি কাজের কালারগুলো একটু ফিল আপ করে রেখেছি। এটা খুবই সহজ, আমার মনে হয় দর্শকরা বুঝতে পারছেন। জাস্ট ড্রয়িংয়ের উপরে এক একটা জায়গায় এক একটা কালার নিজের পছন্দ মতো করে রাখতে পারবে। আচ্ছা, তো আমাদের কালার ফিল আপের যে ব্যাপারটা, এটা কমপ্লিট। তো আমরা এখানে কিন্তু যেটা করব, একটু শুকানোর জন্য কিছুটা সময় লাগে। আর কিছু জায়গায় হতে পারে যে কালারটা একটু পাতলা করে বসতে পারে, ওইটাকে একটু ডাবল 2 বার দিতে হতে পারে, যেটা আমি করছি। লাইন দিয়ে করে নিচ্ছি। দর্শকরা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কিন্তু আমরা সাইডের লাইন ওয়ার্কগুলো করছি, কারণ ততক্ষণে আমাদের ভিতরে যে ডিটেলিং করব ওই অংশটা যেন শুকিয়ে যায়, সেটার জন্য। ডিটেলিং এর ক্ষেত্রে আপনি কি কি পরামর্শ দিতে চাইবেন দর্শকদের যারা আসলে দেখছেন এখন দূরপাঠ? দর্শকদেরকে ডিটেলিংয়ের ক্ষেত্রে যেটা বলবো, যে একটা চিকন ব্রাশ ইউজ করবে অবশ্যই। কারণ কিছুক্ষণ আগে আমরা যখন ফিল আপের কাজ করছিলাম কালার, তখন কিন্তু আমরা একটু
মিডিয়াম সাইজের একটা ব্রাশ ইউজ করেছিলাম। তো এখন যেটা করব, আমরা একটু চিকন সাইজের ব্রাশটাকে নিব, এবং ডিটেল ওয়ার্কের জন্য চিকন সাইজের ব্রাশ খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর যখন আমরা চিকন লাইনের কাজগুলো করছি ততক্ষণে কিন্তু আমাদের ভিতরের কালারগুলো শুকিয়ে যাচ্ছে। যেহেতু আমরা এটাকে একটা ময়ূরের আদলে করার চেষ্টা করছি ছবিটা, তো আমরা যেটা করব, ময়ূরের পাখার ভিতর কি হয়, ময়ূরের লেজের অংশটায় ছোট ছোট কিছু পাতার মতো একটা ব্যাপার থাকে কিন্তু কালারফুল। তো আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু এক কালার করে রেখেছি, আমরা ময়ূরের পাতার যে অংশটা ওটায় আমরা একটু পাতা পাতা কিছু একটা দিতে পারি, যেন ওই বিষয়টা একটু বোঝা যায়। সেটার জন্য আমি যেটা করছি যে সাদার সাথে একটু নীল রং মিশিয়ে নিচ্ছি, যেন হালকা নীল রংটাকে ভালো লাগে, যাতে হ্যাঁ হ্যাঁ হালকা নীল রংটাকে যেন আমরা বানিয়ে নিতে পারি। আমি দর্শকদেরকে একটা বলবো, যেহেতু আমাদের অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আমাদের সময়টা কম, যার জন্য আমি রংটাকে কিছুটা শুকানোর পরেই কিন্তু কাজ করছি। তবে আমি দর্শকদেরকে বলবো যে কালারটা এই পর্যায়ে যখন ফিল আপ হবে তখন এটাকে শুকানোর জন্য আধা ঘন্টা সময় রেখে দেওয়ার জন্য, যেন পুরোটা সম্পূর্ণরূপে শুকিয়ে যেতে পারে, তাহলে কাজ করতে আরো ইজি হবে। তো আমরা লেজের অংশটায় গাঢ় নীলের উপর হালকা নীলের কিছু পাতার মতো করে প্যাটার্ন দিয়ে দিচ্ছি। আমি এতটাই সহজ করে কাজটা করছি যেন আমাদের যে কোনো দর্শক বন্ধুরা যারা দেখছে তারা যেন যদি কখনো ছবি নাও এঁকে থাকে তারপরেও যেন কাজটা দেখে শিখতে পারে এবং করতে পারে। আমরা যে কোনো রং যদি একটু হালকা করতে চাই, সেই রংটার সাথে একটু সাদা নিয়ে মিশালেই কিন্তু রংটা হালকা হয়ে যাবে। এটি আসলে একটি টিপস হতে পারে, যারা দর্শকরা দেখতে পাচ্ছেন যে আপনারা যখন আসলে কোনো রংকে হালকা করতে চাইবেন তখন কিন্তু আপনারা সেই রংটির সাথে একটু সাদা রং মেশাতে পারেন, তবে কিন্তু রঙের যে কালারটি আসবে সেটি কিন্তু হালকা হয়ে আসবে। এবার হচ্ছে ডিটেইলিং এর কাজ হচ্ছে, তো ডিটেইলিং এর কাজ আমরা স্টার্ট করব। আমি একটু জাস্ট উপরের দিকটা একটু কিছু লাইন ওয়ার্ক দিয়ে দিচ্ছি যেন একটু ভরাট লাগে। এই পাশটাও কিছু অংশ আছে, তো আমরা এখানেও চাইলে কিছু লাইন ওয়ার্ক দিতে পারি। এই সরা পেইন্টিং এর ক্ষেত্রে যারা দর্শক যারা নতুন করবে বা যারা এটাকে প্রফেশনালি করতে চায় নিয়মিত, তাদেরকে যেটা বলবো যে কোনো পটচিত্র, সরাচিত্র হোক বা রিক্সা পেইন্টিং স্টাইল হোক, তারা চাইলে কিন্তু সেটাকে কপি করতে পারে, তারা দেখে দেখে ছবিটাকে সুন্দর করে করে নিতে পারবে। আমি যেটা করছি, আমি নিজের মনে এখন যেই ধরনের ডিজাইন আসছে আমি সেটাই করছি। আমাদের এতটুকু কাজ করতে কিন্তু বেশি সময় লাগলো না, 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এতটুকু পর্যায় পর্যন্ত চলে এসেছি। আমাদের দর্শকরা চাইলে একটু সময় নিয়ে করতে পারে। আসলে আর্ট ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, সময় শৃঙ্খল নেই। কারো যদি মনে হয় যে আমি অনেক সময় নিয়ে কোনো পেইন্টিং করব, ছবি করব, এই একটা সরাই চাইলে পুরো একদিন সময় নিয়েও শেষ করতে পারে। আচ্ছা, গতকাল তো বৈশাখ গেল, পহেলা বৈশাখ উদযাপন হলো চারুকলাতে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে, তখনও তো মনে হয় যে এই ধরনের সরা পেইন্টিংগুলো যেগুলো দেখা গিয়েছে সেখানে, বা জয়নুল উৎসব যেটি হয় সেখানেও কি এগুলো দেখা যায় কিনা? হ্যাঁ, সরা পেইন্টিংটা তো সবসময়ই থাকে, বৈশাখের একটা পার্ট হিসেবে থাকে সরা পেইন্টিং। এবং জয়নুল উৎসবের সময়ও অনেক সরা পেইন্টিং সেল হয়, সরা পেইন্টিং করে রাখা হয়, যেগুলো আমাদের অনেকেই আসেন যারা শিল্পীদের হাতের একটু ছোঁয়া চান, কারণ যেটা পেইন্টিং হয় অনেক বেশি এক্সপেন্সিভ হয়, হয়তো অনেকের সেটা ক্রয় ক্ষমতার বাইরে থাকে, কিন্তু সরা পেইন্টিং কিন্তু খুব সুলভ মূল্যেই কিন্তু আমাদের দর্শকরা বা যারাই যাবে তারা কিন্তু কিনতে পারবে। আর সরার প্রাইসগুলো আসলে কেমন হয়, এটির রেঞ্জ আসলে কত থেকে শুরু হয় বা সর্বোচ্চ কত পর্যন্ত হয়ে থাকে? সরা পেইন্টিং সর্বনিম্ন 1000 টাকা থেকে স্টার্ট হয়। তো এটা আসলে আর্টিস্টের উপর এবং আর্ট ওয়ার্কের উপর ডিপেন্ড করে, কখনো 10,000 15,000 টাকা পর্যন্ত সেল হয়, এটার আসলে কোনো লিমিট নেই। আচ্ছা, আর এইগুলো আসলে যে আপনি সরা পেইন্টিংটা করছেন, একটি সরা পেইন্টিং করতে আসলে কত টাকা আপনার খরচ হচ্ছে, বা যখন যিনি বিক্রি করছেন তার আসলে কত টাকা খরচ হয়? আসলে কালারটা তো একটু এক্সপেন্সিভ। আমরা যেই কালারগুলো ব্যবহার করি, রঙগুলো, এই রঙগুলো কিন্তু ওই যে শুরুতে বলছিলাম যে এটা আসলে নষ্ট হবার মতো কিছু না, আপনি কিনে রেখে দিবেন, এটা কখনোই নষ্ট হবে না। এবং আর্টওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, যে আসলে নষ্ট হওয়ার বিষয় থাকে না, যার জন্য আর্ট মানে ক্রিয়েটিং কস্টটাও অনেক বেশি, কালার কস্টটাও অনেক বেশি। আচ্ছা, তো এটা করতে, একটা সরা করতে তো 500 থেকে 1000 টাকার মতো অনেক সময় খরচ হয়ে যায়। এটা ডিপেন্ড করে আসলে যে আমরা কি রং ব্যবহার করছি, মানে সরার প্রাইস সহ সবকিছু সহ। এগুলোর আসলে মূল ক্রেতা কারা বা কাস্টমার কারা? আর্ট ওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়, আমি একটা মজার বিষয় এখানে শেয়ার করতে চাচ্ছি, যে ছবি আঁকা ছবি কিন্তু সবাই কিনতে পারে না, অনেক টাকা হলেও কিন্তু কিনতে পারবে না, কারণ সেই রকম মন মানসিকতা থাকতে হবে। আর্টের বায়ার কিন্তু সবাই হতে পারে না। তো যারা শিল্পমনা এবং শিল্পকে ভালোবাসে তারাই কিন্তু ছবি কিনতে পারে। তবে এই ভালোবাসাটা কিন্তু এমন না যে খুব ধনী কারো মধ্যেই থাকে। আমি অনেক এরকম দেখেছি যে খুব অল্প আয়ের মানুষেরও কিন্তু এরকম খুব শৌখিন হয়, অনেক সময় দেখা যায়। একদম। এবং আপনার এই সরার আর কতটুকু কাজ বাকি আছে? ডিটেইলিং তো হয়েই গেল। সরা আমাদের অলমোস্ট 50% কাজ হয়ে গেছে। আমরা এখন একটু ডিটেল ওয়ার্ক করব। ডিটেলিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো, যেই রংটাই ব্যবহার করা হয়েছে সেই রংটার একটু গাঢ় বা হালকা রং দিয়ে ভিতরে একটু লাইন ওয়ার্কের মতো করে নিতে পারে। আসলে দিন দিন কিন্তু আমাদের সেই বাঙালির পুরনো ঐতিহ্যগুলো কিন্তু অনেক ডিমান্ড হচ্ছে, হাতের কাজের ডিমান্ড হচ্ছে। আর যে কোনো ধরনের আর্টওয়ার্ক বা ক্রিয়েটিভ কাজ যারা করছে, সেলাই থেকে শুরু করে সব কিছু, এগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি বাড়ছে। এটির শুধু রং হতে থাকুক, আমরা আরও একটি বিরতি থেকে ঘুরে আসব। দর্শক, দূর পাঠিয়ে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন, এবং আজ আমরা দেখছি মাটির পাত্র পেইন্টিং। আমাদের এই চিত্রকর্মগুলো করে দেখাচ্ছেন পপি টিক্কি, তিনি একজন চিত্রশিল্পী। পপি, আপনার যে সরার ওপর যে পেইন্টিংয়ের কাজটি, সেটা কিন্তু অনেকাংশে আমি দেখতে পাচ্ছি যে হয়ে গিয়েছে। এখন আসলে আপনি কি করছেন? আপনার ডিটেইলিং কি শেষ হয়েছে কিনা? না, ডিটেলিং তো আসলে শেষ বলে কিছু হয় না, কারণ এটাকে চাইলে অনেক অনেক ডিটেলিং করা যায়। আমরা জাস্ট দর্শকদের বোঝার সুবিধার্থে এবং আমাদের সময় স্বল্পতার কারণে আমি একটু সহজভাবে
শিখাচ্ছি বা দেখাচ্ছি, এবং খুব বেশি ডিটেলিংও করছি না, কারণ যারা প্রথমবারের মতো দেখবে বা শিখবে তারা তো খুব বেশি কঠিন কোনো কিছুকে আসলে অবজার্ভ করতে পারবে না। আর ডিটেইলিং এর ক্ষেত্রে আসলে কি ব্যাপারটা কি এরকম হয়, যদি কেউ এটি আসলে তৈরি করে বিক্রি করতে চায়, যত বেশি ডিটেইলিং হবে বা যত বেশি কারুকাজ থাকবে, রং থাকবে, চিত্র থাকবে, তত বেশি কি সেটির দাম হবে? হ্যাঁ, অবশ্যই। একটা শিল্পকর্মে যত বেশি সময় দেয়া সম্ভব বা যতটুকু ডিটেলিং করা সম্ভব, আমি বলবো যে হ্যাঁ, সেটা করা উচিত। তাহলেই সেই শিল্পকর্মটা সবার কাছে আসলে সুন্দর হয় বা ভালো লাগে। আমি যদি আপনাকে মানে বলি যে উদ্যোক্তা হবার জন্য যে তরুণ সমাজ বর্তমানে রয়েছে, তাদের জন্য আপনার কি কোনো পরামর্শ রয়েছে কিনা? এখন উদ্যোক্তা হওয়া বা কোনো কিছু স্টার্ট করাটা কিন্তু খুব সহজ, কারণ এটা অনলাইনের যুগ। এখন যে কোনো কিছুর খুব সহজে মানুষের কাছে রিচ করানো খুব সহজ হয়ে গেছে, এবং অনলাইনে মার্কেটিং যে পলিসিটা স্টার্ট হওয়ার পরে কিন্তু অনেক মানুষ যারা আসলে কর্মহীন ছিল, অনেক গৃহিণী কিন্তু অনেক কিছুই করছে তার মেধাকে, যোগ্যতাকে কাজে লাগিয়ে। তো আমার মনে হয় যে যে কোনো কিছু স্টার্ট করলে সেই জায়গাটার ক্ষেত্রে মানুষকে তার এফোর্টটা বা ডেডিকেশনটা দিতে পারলে আমার মনে হয় সব কিছুতেই ভালো করা সম্ভব। আচ্ছা। তো সবার কাছে যেটা বলার সেটা হচ্ছে, যেটাই করেন না কেন খুব মনোযোগ দিয়ে, ভালোবাসা দিয়ে যেটা করছি সেটার প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলেই কিন্তু ভালো কিছু করা সম্ভব। আচ্ছা। এটি এটি কি আসলে রং করতে করতে কি রংগুলো শুকিয়ে যাবে, নাকি আরো বিশেষভাবে আপনি আরেকটু সময় নিয়ে রংগুলোকে শুকাবেন? রঙগুলো আসলে শুকানোর সময়ে আসলে আমরা এখন সরাসরি সম্প্রচার করছি, তো ওই সময়টা আমি নিচ্ছি না। তবে দর্শকদেরকে যেটা বলবো যে রং শুকানোর জন্য তারা একটু সময় দিতে পারে। আপনি যে ব্রাশগুলো ব্যবহার করছেন, এই ব্রাশগুলো আসলে কোথায়, আমার মনে হয় যে স্বল্প মূল্যে বা ভালো মানের ব্রাশ পাওয়া যাবে কোথায়? আমি যেই ব্রাশগুলো ব্যবহার করছি এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। তো আসলে আমরা আর্টিস্টরা কিন্তু নিউ মার্কেট থেকেই প্রয়োজনীয় ব্রাশগুলো সংগ্রহ করি। আচ্ছা। আর অনেক সময় দেখা যায় যে কোথাও দেশের বাইরে যদি যাওয়া হয়, তখন দেশের বাইরে থেকে আমরা ব্রাশ নিয়ে আসি, অনেক ভালো ব্রাশ সেখান থেকেও। আর এই ব্রাশগুলো বেশিরভাগ কিন্তু দেশের বাইরে থেকেই আসে। আচ্ছা আচ্ছা। যে ব্রাশটাতে আপনি কাজ করছেন, এটি কয় নাম্বার ব্রাশ? এইটা 0 সাইজের ব্রাশ। এর থেকেও চিকন তুলি হয়, 0 সাইজের, 000, 00। আপনি কি এগুলো কালো লাইন দিয়ে আপনি এগুলোকে বর্ডার করে দিচ্ছেন, যাতে করে এটি এটি আসলে আরো বেশি দৃষ্টিনন্দন হয়ে ওঠে দর্শকদের কাছে? হ্যাঁ, সেই জন্য। আমাদের দর্শকরা চাইলে বাসায় বসে অনেক সময় নিয়ে কিন্তু কাজটাকে সম্পূর্ণ করতে পারবে, তখন আরো বেশি চমৎকার লাগবে। আচ্ছা।
সরাচিত্রের ক্ষেত্রে যেটা হয় পটচিত্র করা হয় সবচেয়ে বেশি। তো এই ক্ষেত্রে পটচিত্রের ক্ষেত্রে যামিনী রায়ের অনেক বিখ্যাত কাজ আছে, সেই কাজগুলোকে কিন্তু সরাচিত্রের মাধ্যমে অনেক সময় ফুটিয়ে তোলা হয়। তো আমাদের আজকের অনুষ্ঠানে আমরা খুব বেশি সময় পাচ্ছি না, যার জন্য কোনো পটচিত্র করার সুযোগ হয়নি। তো দর্শকরা চাইলে সরাচিত্রের ক্ষেত্রে যে কোনো পটচিত্রকে ফলো করতে পারে। পটচিত্র বিষয়টি যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন বা বিস্তারিত বলতেন। পটচিত্র হচ্ছে একটা ফোক আর্ট। তো বাংলাদেশি কালচারে পটচিত্রের প্রবর্তন অনেক আগে হয়েছে এবং এটা একটু গ্রামীণ এবং দেশীয় ছবি আঁকার স্টাইল বলা যায়। তো সেক্ষেত্রে যেটা হয় যে কোনো কিছু, যে কোনো এলিমেন্ট হোক, যে কোনো প্রাণী হোক বা মানুষ হোক, যে কোনো আকৃতিকে খুব সহজে একটা ফোক প্যাটার্নের একটা কিছুতে ফুটিয়ে তোলার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু পটচিত্রের মাধ্যমে দেখা যায়। এবং পটচিত্রের ক্ষেত্রে বাংলাদেশেও অনেক আর্টিস্ট আছেন, কলকাতার আছেন, যামিনী রায় আছেন, তাদের অনেক অনেক কাজ আমরা দেখতে পাই, অনেক চমৎকারভাবে পটচিত্র করা। আপনি যেটি করেছেন সেটি কি আসলে রিক্সা পেইন্টিং এর মতো কিছু? এটা অনেকটা রিক্সা পেইন্টিং স্টাইলে করা। আবার ফোক আর্টটাও কিন্তু খুব সহজেই করা যায়, ওটাও একটু ইজি ফর্ম। কারো যদি ব্রাশিং বা চিকন লাইনের কাজটা সুন্দর হয় তাহলে কিন্তু যে কোনো কাজই কিন্তু ভালোভাবে করা সম্ভব। আচ্ছা, শুরুর দিকে হয়তো বা ওইভাবে হবে না, বাট করতে করতেই কিন্তু একটা জিনিসে মানুষের দক্ষতা চলে আসে। ডিটেলিংটি খুবই ফুটে উঠছে, যে আউটলাইন করা হচ্ছে কালারগুলো দিয়ে, সেটি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অনেক সময় যেটা হয় যে কাজ বা যে কোনো পেইন্টিং শেষ করার পরে কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটা, যে শুরুতে যেরকম থাকে শেষে যে এরকম কিছু হবে এটা অনেকেই বুঝতে পারে না। এই জন্য যেটা হয় যে মানুষ ছবি আঁকা দেখতে খুব পছন্দ করে। কেউ যদি কোথাও আউটডোরে যখন পেইন্টিং করা হয় তখন দেখা যায় যে একটা লম্বা ভিড়, আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। সেই একই জায়গায় যদি কেউ গান করে বা নাচ করে সেক্ষেত্রে হয়তো বা খুব বেশি অডিয়েন্স কিন্তু ওইভাবে জড়ো হয় না, বাট একটা কিউরিসিটি যে এটা ছবি যে আঁকছে এটা কি রং দিচ্ছে এবং এটা দেওয়ার পরে কি হবে, এরকম একটা বিষয় কাজ করে অনেকের মাঝে। এটি তো আমার মনে হয় যে আমরা মোটামুটি শেষের দিকেই রয়েছি মাঠের চিত্র পেইন্টিং এর, এই তো? হ্যাঁ, অনেকটাই শেষের দিকে আছি এবং আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে এই পর্যায়ে আরো যত বেশি করা যায় ততই বেশি সুন্দর লাগবে, কারণ এখনো অনেক কিছু করারই বাকি আছে। তারপর আমার মনে হয় দর্শকরা
অলরেডি একটা ধারণা নিয়েছে যে হ্যাঁ কি হবে বা কি হতে যাচ্ছে। আচ্ছা, যেহেতু একদম শেষের দিকে আমরা রয়েছি, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে ছবি আঁকা হোক বা যে কোনো কাজ হোক, তারা যেন সেটাকে ভালোবেসে করে এবং উপভোগ করে। উপভোগ করে করে, তাহলেই সেই কাজটা বা সেই জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। জি। এটি দেখতে আসলে ভীষণ সুন্দর হয়েছে। আমার মনে হয় আউটকামটি একটি দারুণ একটি কাজ আমরা দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় যে বাকি কাজগুলো কিন্তু আমরা আগামীকাল দেখতে পারি। দর্শক, আমরা আজকে দেখলাম যে মাটির পাত্রের পেইন্টিং বা মাটির সরাতে পেইন্টিং, সেটি কিন্তু আজ আমরা আপনাদের দেখালাম। মূলত বৈশাখের একটি সপ্তাহে যেহেতু আমরা রয়েছি, আমরা বর্ষবরণ করে নিয়েছি, ঠিক গতকাল পহেলা বৈশাখ ছিল, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা চেষ্টা করছি যে বাঙালির যে গ্রামীণ ঐতিহ্য, লোকজ ঐতিহ্য রয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরার স্বল্প সময় এবং দক্ষতার সাথে। এবং আজও সেটি আমরা দেখলাম মাটির পাত্রে পেইন্টিং, এবং দেখতে দেখতে কিন্তু আমার ঘড়ির কাঁটা বলছে আমার সময় শেষ। আমি অতসীসেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামীকাল দেশ টেলিভিশনের পর্দায় ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ টেলিভিশনের সাথে থাকুন। সাথে থাকবার জন্য ধন্যবাদ।